দর্শক, ঈদ পরবর্তী কাঁচা বাজারের সবশেষ অবস্থা জেনে আসবো আমরা রাজধানীর কারওয়ান বাজার থেকে। যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বোতলজাত যে সয়াবিন তেলগুলো রয়েছে কিংবা খোলা যে সয়াবিন তেলগুলো রয়েছে সেগুলোর বাজার দর কেমন দেখছেন? নতুন দরের যে প্রভাব সেটা কি কার্যকর হচ্ছে কিনা? খুচরা বিক্রেতা এবং ক্রেতারা কি বলছেন তারা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাকিব, আসলে একটা বিষয় খুবই ভালো, সেটা হচ্ছে যে এখনো আগের মতো 163 টাকা দরের যে বোতলজাত সয়াবিন তেল সেটা মানুষ কিনতে পারছেন। নতুন যে বাড়তি দর 167 টাকা দরের বোতলজাত সয়াবিন তেল সেটা এখনো বাজারে আসেনি। আর অন্যদিকে খোলা সয়াবিন তেল কিন্তু এখনো 149 টাকা লিটার প্রতি বিক্রি হচ্ছে। 147 টাকা দরের যে খোলা সয়াবিন বিক্রি হওয়ার কথা সেটা এখনো বাজারে পাওয়া যাচ্ছে না। আসলে এই তেলের দাম আসলে সমন্বয় করা হয়েছে ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় আর তেলের বড় কোম্পানি যেগুলো আছে তাদের প্রতিনিধিদের সাথে বসে সমন্বয় করা হয়েছে। আপনি জানেন যে আসলে তেল আমদানি নির্ভর একটি খাদ্যপণ্য, তেলের উপরে চড়া শুল্ক আছে। সেই শুল্কের কারণেই কিন্তু আসলে তেলের দাম কিছুটা বেড়েছে। তেলের বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কম থাকার পরেও আসলে আমাদের যেহেতু ভ্যাট ট্যাক্স এবং নানা ধরনের শুল্ক আছে, সে কারণে আসলে তেলের দাম সমন্বয় করে লিটারে 4 টাকা বেড়েছে এবং এটা কিছুদিন পরপরই কিন্তু সমন্বয় করা হয়, আপনি জানেন। সেই হিসাবে তেলের দামটা বলা যায় যে এখন একটা নির্ধারণ করা হয়েছে। তেলের বাইরে যদি আমরা বলি, আসলে অন্যান্য ইম্পোর্টেড যে খাদ্যপণ্যগুলো আছে, বিশেষ করে ডাল, চিনি, এইসব পণ্যের ক্ষেত্রেও কিন্তু শুল্কের একটা প্রভাব বাজারে লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত শুল্কের কারণে ব্যবসায়ীরা আসলে শুল্ক যোগ করে পণ্যের দামও বাড়িয়ে দিচ্ছে। আর পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার কারণেই কিন্তু বাজারে যারা ভোক্তা সাধারণ আছেন তারাও কিন্তু বাড়তি দরে কিনতে হচ্ছে। আমরা যদি মশলার কথা বলি, সামনেই যেহেতু ঈদুল ফিতর শেষ, এখন ঈদুল আজহার সময় ঘনিয়ে আসছে, এখন কিন্তু মশলার চাহিদা বাড়ছে বাজারে। সেই হিসাবে কিন্তু আমাদের গতকালকের একটা রিপোর্টে দেখানো হয়েছে যে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা কিন্তু একটা কারসাজি শুরু করেছে মশলার দাম বাড়ানোর জন্য। কেজি প্রতি 200 টাকা 300 টাকা পর্যন্ত তারা দাম বাড়াচ্ছে নানাভাবে। সেটার প্রভাবও কিন্তু বাজারে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যেই জিরার দাম আগে 550 টাকা করে কিছুদিন আগেও পাওয়া যেত, সেটা এখন 700 750 টাকা হয়ে গেছে এবং এলাচের দাম কিন্তু দফায় দফায় বাড়ছে। আর এই যে দাম বাড়ার পেছনে খুচরা বিক্রেতারা আসলে শুধু অজুহাতে দিতে জানে যে ইম্পোর্টাররা দাম বাড়াচ্ছে, যে কারণে তারা বাড়তি দামে কিনছে এবং বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আর সাধারণ ক্রেতা যারা আছেন তারা কিন্তু কিনতে বাধ্য হচ্ছেন। তারা দর কষাকষি করে যে এক দোকান থেকে অন্য দোকানে গিয়ে কিছুটা কম দামে পাবে সেই সুযোগ আসলে থাকছে না। তারা সেই দোকানদাররা যেভাবে চাচ্ছেন সেভাবেই কিনতে হচ্ছে। আমরা যদি দেশীয় পণ্যের কথা এবার বলি, যেসব খাদ্যপণ্য আমাদের দেশে উৎপাদিত হয় এবং সারা বছরই দুটো পণ্যের কথা বেশ আলোচনায় থাকে, বিশেষ করে আলু এবং পেঁয়াজ। আলু এবং পেঁয়াজের কথা যদি আমরা বলি তাহলে দেখা যাচ্ছে যে আলুর দাম গত বছর আমরা দেখেছি আলুর দাম বেড়েছে জুন জুলাইয়ের পরের দিকে, তখন কিছুটা সংকটের কথা বলে আলুর দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। কিন্তু এবার আসলে এপ্রিলের মাঝামাঝি সময়ে কিন্তু আলুর দাম 1 কেজি প্রতি 55 টাকা হয়ে গেছে এবং এই সময়টাতে কিন্তু ভারতীয় আলু বাংলাদেশের বাজারে রয়েছে, তারপরও আলুর দাম এত বেশি। আসলে সারা বছর আলুর চাহিদা কিভাবে মেটানো যাবে এবং মানুষ কিভাবে আলু কিনবে সেটা আসলে মানে ভাবাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজের দামও কিন্তু বাজারে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে বাজার মনিটরিং ব্যবস্থার যে দুর্বলতা এবং যেই ঘাটতি রয়েছে তার কারণেই কিন্তু বাজারে এমন অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। যদি বাজার ব্যবস্থাপনা জোরদার করা যায়, চাহিদা এবং যোগানের সমন্বয় করা যায়, তাহলে কিন্তু বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা অনেকটাই সম্ভব বলে মনে করা হচ্ছে। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন।